হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা এখন কথা বলতে চলে এসেছি বুমেরাং জাস্ট আমি দেখে ফিরলাম মিরাজ নিউ টাউন থেকে। তো বরাবরই জিদ্দার সিনেমা এলেই ফার্স্ট শো দেখারই চেষ্টা করি, কিন্তু এইবারে আর হলো না। ফার্স্ট ডে হয়েছে কিন্তু ফার্স্ট শো আর হয়নি। যাই হোক, এবং এই ভিডিওটায় আমি কিন্তু কোনো বায়াস রিভিউ দেবো না। আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, আমার যেরকম লেগেছে, আমি সেটাই তোমাদের সামনে বলবো এই ভিডিওটার মাধ্যমে। তাই থাম্বনেলে কিন্তু একটা কথা উল্লেখ করেছি যে কেমন লাগলো, মানে আমার কেমন লেগেছে, কেমন হয়েছে না। যাই হোক, বুমেরাং ডিরেক্টেড বাই সৌভিক কুন্ডু। তার আগের দুটো ছবির মধ্যে সুইজারল্যান্ড যে আমার খুব ভালো লেগেছিলো এমনটা নয়, কিন্তু আইকুকুয়ায় সত্যি কথা বলতে খুব ভালো একটা সিনেমা ছিল। খুব পারফরমেন্সের দিক থেকে বলি বা স্ক্রিপ্টের দিক থেকে বলি, খুব ভালো, গানগুলো খুব ভালো ছিল। তো কেমন হলো বুমেরাং, এবং জিদ্দার সঙ্গে সৌভিক কুন্ডুর মানে প্রোডাকশন হাউস হিসেবে আমরা দেখেছি আগে দুটো সিনেমা, এবং রুক্মিণী দিয়েও কাজ করেছে। যাই হোক না কেন, জিদ্দাকে কিন্তু এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি সৌভিক কুন্ডুর সিনেমা। তো এখনকার দিনে বর্তমান সমাজের মধ্যে যে টেকনোলজিগুলো আবিষ্কার হচ্ছে, তার মধ্যে থেকেই অন্যতম, মানে এখন যেটাকে নিয়ে সবাই চর্চিত, মোবাইলে দেখা যায়, আমরা যেগুলোকে নিয়ে ডিসকাশন করি, তার মধ্যে অন্যতম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সেই টেকনোলজিকে ব্যবহার করে এমন একটা স্ক্রিপ্ট, যার নাম ছিল, মানে একটা নাটক ছিল পুনরায় রুবি রায়, সেটাকে বেস্ট করেই কিন্তু এআই, তারপরে বিভিন্ন টেকনোলজি ইউজ করে কিন্তু সেইগুলোর কী ব্যবহার, বা সেগুলো যে একজন সায়েন্টিস্ট তৈরি করে কী করছে, সেগুলো নিয়ে কিন্তু এই সিনেমার গল্প। সেটা নিশ্চয়ই তোমরা ট্রেলার টিজার দেখে বুঝতে পেরেছো। এবার হচ্ছে সিনেমাটা কেমন লাগলো। দেখো বন্ধুরা, আমি সিনেমার গল্প নিয়ে আর এগোচ্ছি না, কিছুটা হলেও তোমরা ট্রেলার টিজার দেখে বুঝতে পেরেছো, বা যারা নাটকটা দেখেছো তারাও নিশ্চয়ই জানো সিনেমাটার গল্পটা অ্যাকচুয়ালি কী। তো সমর সেন, সে হচ্ছে ব্রিলিয়ান্ট ব্রেন, সে একটা ইনভেনশন করবে, একটা রোবট বানাবে, এবং সেই রোবটটা বানানোর সময় তার কাছে একটা এগ্রিমেন্ট ছিল, যেটা এমনই মানে এগ্রিমেন্ট, সেটা কিন্তু ডিসক্লোজ করতে পারবে না সবার সামনে। এবং তার জন্যই যেই রুক্মিণী, মানে রোবট রুক্মিণীকে বানানো হয়, যার নাম হচ্ছে নিশা, সেটাকে সে সহজে ডিসক্লোজ করতে পারছিল না। এবার সেই ডিসক্লোজ যখন সবার সামনে হয়, সেটা দেখার পর কী রিয়াকশান, বা সেটাকে সামাল দিতে গিয়ে কী করে সমর সেন, সেটা নিয়েই হচ্ছে এই পুরো সিনেমাটা। ব্যাস, এর থেকে বেশি গল্প বলার কিছু নেই। যদি প্রথমেই বলি ভালো লাগার যেই জিনিসগুলো, অবশ্যই রুক্মিণীদি। এইখানে জিদ্দার থেকেও ভালো কিন্তু রুক্মিণীদির ক্যারেক্টারটা, মানে অবভিয়াসলি নিশা চরিত্রটা এমনই, যার প্রথম থেকেই এক্সপ্রেশন, যার মানে ডায়লগস যেই ছন্দ মিলিয়ে সিনেমার প্রথম থেকে শুরু হয়, বা বলার যেই ধরনটা এবং তার যে মেকআপটা, সেটা সত্যি খুব ভালো। মানে একটা রোবট, আমরা কি জানি তার মানে যেই ফেসটা হয় একটু অয়েলি ভাব, সে কথা বলবে একটু অন্য ওয়েতে, ঠিক আছে, একটা টান থাকে। তো সেই টানের যদি কথা বলি, বা সেরকম তৈরি হচ্ছে যে হামাগুড়ি দিয়ে তৈরি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো রকমভাবে দেখিয়েছে সিনেমাটার মধ্যে। এবার হ্যাঁ, একটা সিনেমা করতে গেলে বাংলা সিনেমার ক্ষেত্রে সবথেকে বড় যেটা প্রবলেম, সেটা হচ্ছে বাজেট। আমরা প্রথম থেকে বুমেরাং নিয়ে যেই খবরগুলো পেয়েছিলাম যে এই সিনেমাটার মধ্যে একটা সুপারস্টিক বাইককে দেখানো হবে, যেই বাইকটা নিয়ে আমরা জিদ্দাকে ফ্লাই করতে দেখতে পারবো আকাশের মধ্যে। এবং হ্যাঁ, সিনেমাটা শুরুই কিন্তু সেই দৃশ্য দিয়েই হয়। ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস এন্ট্রি আমি অন্তত মনে করি, এবং সেখানে যেই ভিএফএক্সের ইউজ করা হয়েছে, সেখানে যেই ভিএফএক্স ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু সত্যি খুব ভালো। এবার ব্যাপারটা হচ্ছে বাংলা সিনেমার ক্ষেত্রে ভিএফএক্স সেটা কতটা কার্যকরী হবে, সেটা আমরা যতক্ষণ না সিনেমা হলে গিয়ে দেখছি ততক্ষণ তো বুঝতে পারছি না। কিন্তু ভিএফএক্সের কাজ যেটা দেখলাম বস, চেন্নাই থেকে ভিএফএক্স হয়েছে, এবং কার্তিকেয়া 2 এর মতো ছবিতে সেই ভিএফএক্স কোম্পানি কাজ করেছে, তো অবশ্যই একটা ভরসা ছিল। যেটুখানি দেখলাম এন্ট্রি সিনের কথা বলি, বা বিভিন্ন সিনেমার বিভিন্ন অংশে ভিএফএক্সের কাজ রয়েছে ভালো। কিছু জায়গায় হ্যাঁ অবশ্যই ফল্ট রয়েছে, সেটা এন্ট্রি দিয়ে আমরা দেখেছিলাম। কিছু জায়গায় ক্রোমা লিক করছে, যাই হোক না কেন, কিন্তু হ্যাঁ যেটা দেখিয়েছে বস পারফেক্ট। এবার যদি কথা বলি পারফরমেন্সের দিক থেকে, দেখো বন্ধুরা, এখানে না জিদ্দার থেকেও রোবট রুক্মিণীদি অর্থাৎ নিশার ক্যারেক্টারটা জাস্ট মন ছুঁয়ে গেছে। মানে তার পারফরমেন্স, তার এক্সপ্রেশন প্রত্যেকটা জায়গায় টপ নচ। যেভাবে শুরু হচ্ছে ক্যারেক্টারটার মানে এন্ট্রি, মানে রোবটটা যখন জন্মাচ্ছে, যেভাবে হামাগুড়ি দিচ্ছে, বা তার স্কিনের যদি টোনের কথা বলি, একটা রোবটের কি হয়, স্কিনের দেখবে একটু অয়েলি ভাব থাকে, তো সেটা আমরা ট্রেলারেও দেখেছিলাম। তো সেই ভাবটা কোথাও গিয়ে পাচ্ছি, এবং সবথেকে ভালো কমিক টাইম। এই রোবটটার সঙ্গে যে কজন রয়েছে সিনেমাটার মধ্যে, সেটা যদি সৌরভ দাসের কথা বলি, মানে অয়ন, সেটা যদি আমি অম্বরীশ চ্যাটার্জির কথা বলি, বা আয়েশার যদি কথা বলি, দুর্দান্ত।
প্রত্যেকটা জায়গায় রোবটের সঙ্গে যে কমিক টাইমসগুলো ছিল যে কোনো ক্যারেক্টারের, সেগুলো কিন্তু খুব ভালো। সিনেমার প্রথম দিকে বেশ কিছু ডায়লগস ছিল, সেখানে মানে খুব ছন্দ মিলিয়ে মিলিয়ে ডায়লগস, সেরকমই আবার এইখানেও বেশ কিছু কবিতা রয়েছে। সে যখন বলছে এক একটা লাইন, সে যখন এক একটা মানে একটা ওয়ার্ডের সেটার মানে কী বলবো, পূর্ণিমা, অমাবস্যা বা একটা মানে নোন নেম, ঠিক আছে, যেটা পরিচিত নাম আমরা বলে থাকি, সেটার যখন একটা পুরো ডেফিনেশন দিচ্ছে, সেগুলো বেশ শুনতে কিন্তু খুব ভালো লাগছে। এবং আরও একটা বিষয়, ব্যোমকেশ ও দুর্গ রহস্য মানে দেবদাস ছবি, সেখানে আমরা রজতাভ দত্তকে দেখেছি, রুক্মিণীদি ছিল, অম্বরীশ চ্যাটার্জিও ছিল। যাই হোক না কেন, এই তিনটে ক্যারেক্টার কিন্তু আবার এই সিনেমাটার মধ্যেও রয়েছে, তো বেশ ভালো লাগছে। কিন্তু এক মুহূর্তের জন্য মনে পড়ছে না যে এই অম্বরীশই মানে ঠাকুরপো করতো রুক্মিণীদি আবার অম্বরীশকে। তো এই ব্যাপারটা না কোথাও কি আবার ঘুরে ফিরে মানে কমেডি এলিমেন্টের মধ্যে যখন আমরা তাদেরকে দেখছি, যে অম্বরীশ ভট্টাচার্য এবং তার সঙ্গে সঙ্গে রুক্মিণীদির মানে নিশার যে ক্যারেক্টারটা, তারা বল খেলছে, ওই যে ব্যাপারটা, ওই মোমেন্টসটা খুব মানে কি বলবো ক্যাচি। ওই জায়গাগুলো কমিক টাইমিং খুব ভালো। এবং আরও একটা জায়গায় কমিক টাইমিং সৌরভ দাসের সঙ্গে তিনার যে কমিক টাইমিংগুলো ছিল মানে দেবচন্দ্রিমার, সেইগুলো কিন্তু খুব ভালো। আমার পার্সোনালি ওই জায়গাগুলো খুব ভালো লেগেছে। কিন্তু জিদ্দার যে কমিক টাইমিংগুলো ছিল বা জিদ্দার যে ডায়লগসগুলো ছিল কমিক্স এলিমেন্ট অ্যাড করে, সেইগুলো আমার খুব একটা ক্যাচি বলে মনে হয়নি। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে বাচ্চা শ্বশুরের যেরকম ডায়লগ ছিল, সেই ডায়লগস কোথাও গিয়ে পেলাম না, সেটা বরঞ্চ বেশি ক্যাচি ছিল বাচ্চা শ্বশুরের যেরকম আমরা জিদ্দার মুখ থেকে সংলাপ শুনতে পেয়েছি। এবং যেটা বললাম যে সেই মাস অডিয়েন্স যেটা চায় জিদ্দার মুখ থেকে, যেই পাঞ্চ লাইন, সেটাকে কোথাও গিয়ে মিস করলাম। হ্যাঁ, জিদ্দার যে কমিক মোমেন্টসগুলো ছিল, সেগুলো খুব একটা ওয়ার্কেবল নয়। হ্যাঁ, অনেকে বলবে যে খুব পেট ব্যথা হয়ে গেছে, এমন হাসি পেয়েছে, এমনটাও নয়। ফার্স্ট হাফ সত্যি কথা বলছি যে খুব হাসি পেয়েছে বা খুব ভালো, এমনটাও বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, সেকেন্ড হাফ থেকে আমি কোথাও গিয়ে বলবো যে ভালো, জিনিসটা ভালো দিকে এগিয়েছে। ফার্স্ট হাফ আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা জানি তো এটাই হবে, তো সেটাই হচ্ছে, ওই জিনিসটাই ঘুরে ফিরে আসছে, এরকমই দেখিয়েছে। এবং আমি যদি লোকেশনের কথা বলি, লোকেশনও খুব ভালো ভালো জায়গায় শ্যুট করা হয়েছে। আমার পেছনেই দেখছো নব হোটেলের হয়তো লাইটটা জ্বলছে, নব হোটেলেও শ্যুট রয়েছে, বেশ কিছু কিছু দৃশ্য রয়েছে। রাজারহাটে বেশিরভাগ পোর্শন দেখলাম শ্যুট হয়েছে, ভালো জিনিসপত্রগুলো দেখে ভালো লাগছে। মিরাজে যেখানে সিনেমা দেখলাম মিরাজের পাশেই শ্যুট হচ্ছে, এই জিনিসপত্রগুলো ভেবেও ভালো লাগে। এছাড়াও বাদবাকি যদি রজতাভ দত্তের যদি কথা বলি বা অম্বরীশ ভট্টাচার্যের যদি কথা বলি, তারাও কিন্তু পারফরমেন্স দিক থেকে তাদেরকে একটু অন্যরকমভাবে পেয়েছি, তাদের পারফরমেন্সও খুব ভালো লেগেছে। এবং বিশেষ করে সৌরভ দাস আর দেবচন্দ্রিমার কথা তো বললামই, আমার সত্যি কথা বলছি দেবচন্দ্রিমাদের অ্যাক্টিং আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এইখানে তাকে মানে স্কোপ কম দেওয়া হয়েছে। এই ডায়লগস যে মোমেন্টসগুলো তাকে দেওয়া হয়েছে সৌরভ দাসের সঙ্গে, মানে অয়ন আর তিনার যে মোমেন্টসগুলো দেখানো হয়েছে, সেগুলো কিন্তু খুব মানে হাস্যকর, সেখানে যে ডায়লগসগুলো রয়েছে। এবার সৌরভ দাস আর হচ্ছে জিদ্দা, মানে সমর আর অয়ন, তারা তো ছোটোবেলা থেকে একই স্কুলে পড়ে এসছে, একজন আর একজনের অ্যাসিস্ট্যান্ট বলা যায়। এই পেয়ারটাও যে খুব মানে মন জয় করে নেবে আমার কোথাও গিয়ে মনে হয়নি, যেটা আমি দেখলাম বিভিন্ন খবরের কাগজ বলছে নাকি সৌরভজিৎ জুটি একটা ভালো ইয়ে করবে, তার থেকে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে একা রুক্মিণীদিই জাস্ট ফাটিয়ে দিয়েছে। রুক্মিণীদি প্রথম থেকে মানে নিশার ক্যারেক্টারটা যেভাবে প্লে করেছে, মানে সত্যি এক্সপ্রেশন ওয়াইজ বিভিন্ন দিক, মেকআপ থেকে শুরু করে ক্যারেক্টার ওপর খুব ভালো ফোকাস করেছে, এটা মানতে হবে। এটার জন্য অবশ্যই ক্রেডিট পুরো টিমকে, মানে ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে সব পুরো টিমকে, মেকআপ আর্টিস্ট যারা কি মানে রুক্মিণীর দিকেই নিশাকে এই এত সুন্দর করে প্রেজেন্ট করেছে। এবং তার থেকেও বড় কথা, আমরা যখন এই সিনেমার সম্পর্কে সবার প্রথমে শুনেছিলাম যে সুপার বাইক থাকতে চলেছে, তার সঙ্গে আরও একটা কথা শুনেছিলাম যে সিনেবট ক্যামেরা। তো সিনেবট ক্যামেরার কিন্তু ইউজ খুব ভালো রকমভাবে হয়েছে সিনেমাটার মধ্যে, এবং সেটা খুব ভালো মোমেন্টে। আমার পার্সোনালি সবথেকে বেশি এনজয় করেছি ওই মোমেন্টটায়, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। এই সিনেমার ক্লাইম্যাক্সে একদম ছোট্ট করে অ্যাকশন রয়েছে, ফাটাফাটি অ্যাকশন রয়েছে। হ্যাঁ, এখানে দেখলাম অনেকেই বলছে যে বলিউডের বাপ, বলিউডকেও টেক্কা দিয়ে দেবে, অনেকে অনেক রকম রিভিউ দিচ্ছে, কিন্তু আমার কোথাও গিয়ে সিনেমাটা দেখার পর মনে হয়নি যে বলিউডকে টেক্কা দিয়ে দেবে বা প্যান ইন্ডিয়া সিনেমা, এটাও আমি বলতে পারবো না। কারণ হ্যাঁ, স্ক্রিপ্ট অনুযায়ী খুব ভালো গল্প, এটা অবশ্যই বলবো। মানুষ আমার পার্সোনালি খুব একটা ভালোই লাগেনি, সেটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা হলেও আমার কিন্তু ভালো লাগেনি সেই ফরম্যাটটা, সেই প্রেজেন্টেশনটা। কিন্তু বুমেরাং প্রেজেন্টেশন ওয়াইজ, ফরম্যাট ওয়াইজ, বা এই যে এআই টেকনোলজিকে ইউজ করে একটা মোবাইল ফোন দেখানো হচ্ছে স্ক্রিনে, এই যে ভিএফএক্স সিজির কাজগুলো, এটা কিন্তু বাংলা সিনেমার জন্য সত্যি কথা বলছি খুব এক্সপেন্সিভ। তো সেই জায়গা থেকে একটা সিনেমার জন্য সিনেবট ক্যামেরা আনা ক্লাইম্যাক্সে, সে যেটুখানি পোর্শনই হোক না কেন, আমি যদিও বা জানি টেকনিশিয়ানদের, আমি লিস্ট দেখেছিলাম যে সিনেবট ক্যামেরা ভাড়া করবার জন্য কত টাকা করে চার্জ পড়ে পার ঘন্টা, মানে 2 ঘন্টা অন্তর বা 5 ঘন্টা অন্তর। তো সেই জায়গায় বাংলা
ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটা খুব এক্সপেন্সিভ, এটা মানতে হবে। কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে অ্যাকশনটা একটু বেশি থাকলে খুব ভালো হতো, সিনেমাটার ইউজটা যদি বেশি থাকতো খুব ভালো হতো, কিন্তু কী আর করাবে, যেটুখানি দেখানো হয়েছে সেটা নিয়ে এনজয় করেছি। সিনেমার সব থেকে এনজয়েবল জায়গা আমার কোথাও গিয়ে ক্লাইম্যাক্সটাই লেগেছে, খুব ভালো খুব ভালো, এটা সবাই এনজয় করবে। এবং যদি নেগেটিভ দিক যদি বলি, দেখো বন্ধুরা নেগেটিভ দিক অনেকই রয়েছে, অনেক জায়গায় নেগেটিভ দিক রয়েছে। ফার্স্ট হাফটা সত্যি কথা বলতে অযথা খুব বাড়তি টানা হয়েছে। এছাড়া যদি বলি বিজিএমটা না, সত্যি কথা বলছি, জিদ্দার আগের সিনেমার বিজিএম আর বুমেরাংয়ের বিজিএম সত্যি খুব ডিফারেন্ট। আমি ভেবেছিলাম নীলায়নদা খুব ভালো বিজিএম দেবে, কিন্তু বাঘা যতীন আমি বলবো যে এর থেকেও ভালো বিজিএম রয়েছে। বাঘা যতীনের বিজিএম অনেক অনেক ফার বেটার দেন বুমেরাংয়ের বিজিএম মিউজিক একদম আমার ভালো লাগেনি। গানগুলো হঠাৎ করে এসছে, যেটাও কোথাও গিয়ে মনে হলো যে মানে কাট টু কাট খুব ফাস্ট এডিটিং হয়ে গেছে। তো সেই ফাস্ট এডিটিংয়ের কোনো দরকারই ছিল না। এই যে বন গানটা, সেটা যদিও বা শুনতে মানে মোটামুটি ভালো লাগলো, অদ্বিতীয় গানটা কিন্তু বেশি ভালো লেগেছে। আর লাস্টের গানটা, টাইটেল ট্র্যাকটা তো সবার লাস্টেই ছিল, যাই হোক সেটাও নিশ্চয়ই তোমরা ধরে ফেলেছো। তো এটাই আর কি, ওভারঅল আমার এই জিনিসপত্রগুলোই মনে হয়েছে। এবং আরও একটা কথা, সেটা হচ্ছে দেবদার উপস্থিতি, যেটা অনেকেই দেখলাম বলে ফেলেছে, এবং আমি যেহেতু ভিডিওটা একটু লেট করেই পাবলিশ করছি, তো এটা বলতেও কোনো দ্বিধা নেই। হ্যাঁ, দেবদার উপস্থিতি রয়েছে, কিন্তু একটু অন্য রকমভাবে রয়েছে, যেটা সবাই প্রেডিক্ট করতে পারবে যে হ্যাঁ এবার দেবদা আসবে। ওই মোমেন্টটাও কিন্তু খুব এনজয়েবল। এবং এটা কিন্তু সত্যি কথা বলছি, ডায়লগ ওরিয়েন্টেড বা স্ক্রিন প্লে ওরিয়েন্টেড, এটা একটা ফ্যামিলি এন্টারটেনমেন্টের মুভি। দেখতে পারো সবাই, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচের মতো একটা দেখার মতো সিনেমা, কিন্তু ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, এটাই বলবো। আমি বলবো যে আমার খুব ভালো লেগেছে। মানে জিদ্দার সিনেমা দেখো বন্ধুরা, রাবণ দেখে এসেছি, চেঙ্গিস দেখে এসেছি, বা মানুষের মতো অ্যাকশন সিনেমা যাই দেখে আসনি কেন, সেখানে একটা পাঞ্চ লাইন থাকে জিদ্দার, সেই মাস মোমেন্টগুলো না একটু হলেও মিস করেছি। কিন্তু হ্যাঁ, এই দায়িত্বটা বা এরকম একটা মানে অ্যাটেম্প নেওয়াটাও বাংলা সিনেমার ক্ষেত্রে খুবই কঠিন একটা বিষয়। তো সেই জায়গা থেকে এতদিন পর জিদ্দা একটু অন্য টাইপের ফিল্মে কিন্তু হাত দিয়েছে, এটাকে আমি অবশ্যই মানে কি বলবো কুর্নিশ জানাই। এবং রুক্মিণী জুটিটাকেও কিন্তু বেশ ভালো লেগেছে পর্দায়, বিশেষ করে নিশার ক্যারেক্টারটা। আমি বিভিন্ন লঞ্চ ইভেন্টেই দেখছিলাম জিদ্দা একটা কথা বারবার খুব জোর দিয়ে বলছে যে নিশার ক্যারেক্টারটা কিন্তু দেখে সবাই বেরোবে। ইয়েস, নিশার কথাই সবাই বলবে, কারণ ক্যারেক্টারটা এতটাই ভালো, এবং তার কথা বলার এক্সপ্রেশন, তার মেকআপ, যেটা বললাম আর কি, সবার চোখ কিন্তু ওর দিকেই যাবে। এছাড়াও খরাজ মুখার্জির যে চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি, সেটাও বেশ ফানি। আমরা আবারায় হয়তো তাকে কচুপোড়া বলে শুনেছি, কিন্তু এইখানে যেটা তার শুনতে পাচ্ছি সেটা ওই যে পুই, যেটা আর কি তোমরা ট্রেলারেও দেখেছো, সেটা আমি বলবো না খুব ক্যাচি, কিন্তু হ্যাঁ ভালো লাগবে, কিছু দিক ভালো লাগবে এবং এনজয়েবল, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচের মতো একটা সিনেমা। ব্যাস এটাই বলবো। ডিরেকশনের দিক থেকে সৌভিক কুণ্ডুর খুব ভালো অ্যাটেম্প। ব্যাস, বুমেরাংকে যদি রেটিং দিতে বলা হয়, আমি অবশ্যই রেটিং দেবো 8/10, এবং বেশিরভাগ রেটিংটা এটার জন্যই রুক্মিণীদির পারফরমেন্স। সত্যি এখানে রুক্মিণীদিকে মানে কাইন্ড অফ ডিফারেন্টভাবে পেলাম। এতদিন যেই রকম রুক্মিণীদিকে দেখে এসেছি, আমার মনে হয় পরবর্তীকালেও দেখবো বিনোদিনী যেই সিনেমাটা, সেখানেও অন্যরকমভাবেই তাকে পাবো। কিন্তু এই সিনেমাটাও কোথাও গিয়ে রুক্মিণীদির কেরিয়ারে একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি হিসেবে কিন্তু থেকে যাবে। ব্যাস এটাই বলবো। এবং আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ক্লাইম্যাক্সটা, আমি এনজয় করেছি, খুব ভালো রকমভাবে এনজয় করেছি ক্লাইম্যাক্সটা। এটা বলেই শেষ করব। এটা আমার ওপিনিয়ন ছিল, বায়াসড রিভিউ আর দিইনি, একদম মানে কি বলবো, যেটা মনে হয়েছে সেটা নিয়েই বললাম, তার জন্য লিখেছিলাম কেমন লাগলো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যারা বুমেরাং দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।